চট্টগ্রাম কাস্টমসে পুরোদমে শুরু শুল্কায়ন কার্যক্রম। চেয়ারম্যানের পদত্যাগে 3 দিনের আলটিমেটাম এনবিআর কর্মীদের। শিল্পে গ্যাস সরবরাহ গত বছরের চেয়ে 21% বেড়েছে, তথ্য পেট্রোবাংলার। সংকট নিয়ে ব্যবসায়ীদের দাবি প্রত্যাখ্যান। আগামী অর্থবছর বাড়ছে ঋণের সুদ ও ভর্তুকির বরাদ্দ। ব্যয় হবে পরিচালনের 40% অর্থ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে পুরোদমে শুরু হয়েছে শুল্কায়ন সহ নানা কার্যক্রম। সোমবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রমে সক্রিয় কাস্টমস কর্মকর্তারা। এদিকে টানা কর্মবিরতিতে রাজস্ব ক্ষতি পোষাতে নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করার প্রতিশ্রুতি দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের পদত্যাগে 3 দিনের আলটিমেটামও দেয় তারা। এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে তৈরি হওয়া কন্টেনার জট সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করে। কাস্টমস হাউসে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য। শুরু হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া। 53,518টি কন্টেনার ধারণ ক্ষমতার ইয়ার্ডে জমে যায় প্রায় 42,000-এর বেশি। কার্যক্রম শুরু হওয়ায় কন্টেনার জট কমে আসবে বলে আশা চট্টগ্রাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। কর্তৃপক্ষ আমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলেন যে আজকে পুরোদমে কাজ চলবে, এই জন্য আমরা আমাদের সদস্যদেরকেও জানিয়ে দিয়েছিলাম আমরা আজকে কাজ করছি। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে রাজস্ব ভবনে অফিস কার্যক্রম শুরু করেন কর্মীরা। দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দেন কর্মবিরতিতে ক্ষতি হওয়া রাজস্ব আদায়ে নির্ধারিত সময়ের বেশি কাজ করবেন তারা। যতটুকু সময় লাগে সেটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা সীমাবদ্ধ করবো না। প্রয়োজনে যদি আমাদের অতিরিক্ত 4-5 ঘন্টাও কাজ করা লাগে, আমরা সেইটুকু কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। এনবিআরের চেয়ারম্যানকে 3 দিনের মধ্যে অপসারণের আলটিমেটামও দেন আন্দোলনকারীরা। অন্যথায় চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী 31 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর লক্ষ্যে সরকার খুব শীঘ্রই আলোচনা শুরু সহ প্রয়োজনীয় কার্যক্রম দৃশ্যমান করবে। সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, এনবিআর যে অধ্যাদেশ সেটা কিন্তু জুলাই 31 তারিখের মধ্যে অর্থ মন্ত্রণালয় সংশোধনের আশ্বাস দিয়েছে, তারপরেও এই ধরনের আন্দোলন কেন হচ্ছে আসলে? হ্যাঁ, ধন্যবাদ। এনবিআরের যে সংস্কার ঐক্য পরিষদ গঠন করা হয়েছে, এনবিআরের কর্মীরা তারা যেমনটা বলছেন, তারা এই অর্থ মন্ত্রণালয়ে যে অধ্যাদেশটি জারি করেছে সেই অধ্যাদেশের তারা কিন্তু সংশোধন করে যেই সময়সূচি দেওয়া হয়েছে, যে টাইমলাইন দেওয়া হয়েছে, সেখানে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তাদের সেই জায়গায় কোনো ইয়ে নাই। কিন্তু এখানে যে এনবিআরের চেয়ারম্যানকে নিয়ে তাদের আসলে মূলত প্রশ্ন আছে। তারা বলছেন যে অধ্যাদেশটি এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশটি আসলে তৈরি করা থেকে শুরু করে এবং এটি বাস্তবায়নের আগ পর্যন্ত, অর্থাৎ অধ্যাদেশ জারি হওয়া পর্যন্ত যে কার্যক্রমগুলি আছে সেখানে কিন্তু এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কিন্তু তাদেরকে রাখা হয়নি এবং এটি নিয়ে যে আলোচনা হয়েছিল, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এনবিআরের চেয়ারম্যানের কিন্তু কোনো ভূমিকা ছিল না, বিশেষ করে এনবিআরের যে কর্মীরা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। সেই জায়গা থেকে কিন্তু এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ক্ষোভটি কিন্তু
শুরু থেকেই ছিল। ফলে তারা কিন্তু বারবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গেও কিন্তু এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সঙ্গে আসলে তারা এই আলোচনার সুযোগটি তারা কিন্তু পায়নি এনবিআর চেয়ারম্যানের সঙ্গে। ফলে তাদের এই ক্ষোভের জায়গাটি তৈরি হয়। পরবর্তীতে তারা কর্মসূচি দিতে আসলে বাধ্য হয় এবং তারা যে টানা 13 থেকে 14 দিনের মতো যে কর্মসূচি চলে এবং এতে করে কিন্তু একটা অচল অবস্থা দেখা দিয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সারা দেশের যে কাস্টমস এবং শুল্ক স্টেশনগুলোতে আয়কর, ভ্যাট এবং কাস্টমসের যে কার্যক্রম সব কিছু কিন্তু অনেকটা স্থবির হয়ে যায়। পাশাপাশি আমাদের চট্টগ্রাম বন্দরের কথা যদি বলি, চট্টগ্রাম বন্দরেও কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। সর্বশেষ গত 2 দিন 24-25 তারিখ পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি কিন্তু কর্মচারীরা পালন করে। ফলে এই যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়, এতে কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু কন্টেনার জট শুরু হয় এবং এতে করে কিন্তু বিশাল অঙ্কের রাজস্ব কিন্তু ক্ষতি হয়েছে। বিশেষ করে এখানে 53,000 যে ধারণ ক্ষমতা ছিল সেখানে কিন্তু 42,000-এর মতো কন্টেনারের জট তৈরি হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু 7,000 বিল আমদানি এবং রপ্তানি বিল জমা হয়। এখানে 2,000 বিল অফ এন্ট্রি হয় আমদানির ক্ষেত্রে এবং 5,000 হয় রপ্তানির ক্ষেত্রে। তো ফলে এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু এতদিন স্থবির ছিল বলা যায়। তো সেক্ষেত্রে আজকে থেকে যেহেতু কর্মসূচি তারা প্রত্যাহার করেছে, অর্থ মন্ত্রণালয় গতকাল যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু আজকে কর্মবিরতি কিন্তু তারা পালন করেনি। ফলে আজ থেকে তারা যথারীতি তার নির্ধারিত সময়ে কিন্তু কর্মস্থলে তারা ফিরে গেছেন এবং নির্ধারিত কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে যে রাজস্বের যে ক্ষতি হয়েছে, তারা কর্মচারীরা তারা আশ্বস্ত করেছেন যে পরিমাণ রাজস্বের ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে দিতে তারা অতিরিক্ত কাজ তারা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাড়তি কাজ করে তারা এই জন্য। গ্যাস সংকটে শিল্প বন্ধের উপক্রম, ব্যবসায়ীদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পেট্রোবাংলা। সংস্থাটি জ্বালানি বিভাগকে জানিয়েছে গত 4 মাসে শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে গড়ে 21 ভাগ। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়, যেখানে বলা হয় গত বছর জানুয়ারি থেকে এপ্রিল সময়ে শিল্প খাতে দৈনিক গ্যাস সরবরাহ করা হয়েছিল গড়ে 823 মিলিয়ন ঘনফুট, যা চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে 997 মিলিয়ন ঘনফুটে। গতকাল এক সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দেশের তৈরি পোশাক শিল্পের সুতা ও কাপড়ের যোগানদাতা টেক্সটাইল মিলগুলো মাত্র 50 ভাগ সক্ষমতায় উৎপাদন করছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটকে এর জন্য দায়ী করেন তারা। পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পে গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য বিভ্রান্তিকর। 28 মে থেকে দিনে আরও 150 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হবে বলেও জানায় সংস্থাটি। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আসছে অর্থবছর বাজেটের আকার না বাড়লেও দেশি বিদেশি ঋণের সুদ আর ভর্তুকির চাহিদা বেশি। পরিচালন ব্যয়ের প্রায় 40 ভাগ অর্থ বরাদ্দ করতে হবে এই 2 খাতে। কর ছাড়ের প্রবণতা থেকে বের হয়ে জনকল্যাণমুখী খাতে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ নির্ভর বাজেটের দুষ্ট চক্র ভাঙতে চায় অন্তর্বর্তী সরকার। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে খরচ হয়েছে বাজেটের 2,46,000 কোটি টাকা। এর প্রায় অর্ধেক 1,18,046 কোটি টাকাই ব্যয় হয় ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হার কমে গেছে অনেকটা। গত 5 বছরে দেশি বিদেশি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছর সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয় 1,13,000 কোটি টাকা, কিন্তু দেশে বন্ড ও বিলের সুদহার বেড়ে যাওয়ার পাশাপাশি এলডিসি উত্তোলনের পর্যায়ে কম সুদের বিদেশি ঋণের সুযোগও কমেছে। ডলারের বিপরীতে কমেছে টাকার মান। তাই অর্থনীতিবিদরা মনে করেন, ঋণের সুদ পরিশোধে খরচ আরও বাড়বে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে কৃষি, খাদ্য কর্মসূচি, বিদ্যুতেও ভর্তুকি চাহিদা থাকবে। যাদের পাওয়ার কথা না তারাও পাচ্ছে। সেসব জায়গাগুলোতে আমার মনে হয় যে সংস্কার করা দরকার। আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার অনেক বেশি ভর্তুকিতে, সেটা পুনর্বিন্যাস করে কীভাবে আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের রেভিনিউ জিডিপির হারও আমরা বাড়াতে পারি। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের
যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের খাদ্য নিরাপত্তার যাতে সমস্যা না হয়। দেশে কর জিডিপি অনুপাত 8% ঘরে, তাই বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর চাপ বাড়ে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ করেও ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে সরকারকে, ব্যয় সংকোচন করে যা কমাতে চান তারা। ঋণ পরিশোধের জন্যই পরের বছরে আরও বাজেটের রাজস্ব আয়ের প্রায় অধিকাংশই তাতে ব্যয় করে ফেলছি, আর বেতন ভাতা আর ওই ঋণ পরিশোধের ক্ষেত্রে। এটা তো একটা দুষ্ট চক্র, এভাবে তো চলতে পারে না। আমরা এমন এক সময় এসেছি যখন এই দুষ্ট চক্র এমন জায়গায় এসেছে যে বাজেটে আর বেশি কিছু সুযোগ কমে গেছে। কাজেই আমরা সেখান থেকে অন্তত উত্তরণের একটা মোড় ঘুরানোর একটা চেষ্টা করছি। চলতি অর্থ বছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকির জন্য বরাদ্দ রাখা হয় ৮৮,০০০ কোটি টাকা, যা আসছে অর্থ বছর ১ লাখ কোটিতে পৌঁছাতে পারে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে খেলাপি ঋণ কমেছে ১,০৭৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে খেলাপির হার এখনও মোট ঋণের 1/3। তবে বছরের ব্যবধানে ৩,৫২২ কোটি টাকা খেলাপি বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ৭৫,৪৫০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৫,০৮৯ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩.২৫%। সংশ্লিষ্টরা জানান, শত শত আমানতকারী তাদের টাকা ফেরত পাননি এখনও। সরকারি বিনিয়োগে সুশাসন জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজে কলমে থাকলে হবে না, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের উপকারে আসে এমন প্রকল্প নিতে হবে, এতে দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করেন তিনি। উপদেষ্টা বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অযোগ্য প্রকল্পে অনেক টাকা খরচ করা হয়, যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। সরকার বিনিয়োগ শক্তিশালী করতে প্রতিশ্রুতির ওপর জোর দিচ্ছে। যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকে জানানো উচিত। এতে করে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে। প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 4 দিনের সফরে বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাজেট সহায়তার জন্য স্বল্প সুদে $100 কোটি ঋণ চাওয়া হবে। টোকিও সম্মতি জানালেও প্রত্যাশা প্রাপ্তিতে কিছুটা কাটছাঁট হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরে দুই দেশের মধ্যে বাজেট সহায়তা সহ নানা খাতে 7টি সমঝোতা সইয়ের কথা রয়েছে। গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা নিরাপত্তা সহযোগিতা। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, পুশিন ইস্যুতে ভারতের সাথে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির আলোকে আলোচনা হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন। আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমের আন্ডারেই চেয়েছে। কোনো আলাদা কোনো মেকানিজম করা দরকার নাই। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি। সম্প্রতি বাংলাদেশে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গের সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা।
বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার না বানানো এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ ঠিক রাখতে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ভৌগোলিক অবস্থার কারণে ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশ থেকে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী। সম্প্রতি ভারতের বাণিজ্য বিধিনিষেধ আরোপে বাংলাদেশের পক্ষে সমুদ্র ও সড়ক পথে ওইসব রাজ্যে রপ্তানি অনেকটাই দুরূহ। এছাড়াও দেশটিতে ৭৬% তৈরি পোশাক রপ্তানির সহজ পথ বন্ধ হয়ে যাচ্ছে। ভারতের সব রাজ্যেই কার্যত বাংলাদেশের রপ্তানি বন্ধের ইঙ্গিত দিচ্ছে এই নিষেধাজ্ঞা। গত অর্থ বছরে মোট রপ্তানির ৮১% স্থলপথে করেছে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞায় শুধু বাংলাদেশই নয়, ভারতের ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন বিশ্লেষকরা। মূল ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন? সেটি হচ্ছে ভোক্তা, ভারতীয় জনগণ যারা এই সেভেন সিস্টার্সে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটি স্থলবন্দর কিন্তু ২-১টি ছাড়া বাকি সবগুলো সেভেন সিস্টার কেন্দ্রিক। সো ভারত কি তাদের নিজে নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করছে? ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশের কোনো বিমানবন্দর বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটে চালু হয়েছে এবং বাংলাদেশে অনেক পরিত্যক্ত বিমানবন্দর আছে, লালমনিরহাট, ঠাকুরগাঁও, লালমনিরহাট চালু আছে। সো এইসব জায়গায় আমাদের কিন্তু ট্রান্সশিপমেন্টের কাজটা আমরা পুষিয়ে নিতে পারবো। সো প্রত্যেকটা বিপদ কিন্তু একটা বড় সম্ভাবনা জায়গায়। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে রাজনৈতিক হাতিয়ার না বানানোর আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে দুই দেশের প্রতি আহ্বান অর্থনীতিবিদদের। রাজনৈতিক পদক্ষেপগুলো এমন হওয়া উচিত নয় যেন ব্যবসায়ীরা বা কোনো দেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তাদের রাজনৈতিক স্বার্থের জন্য। তবে আমি বলবো অবশ্যই এটা আমাদের দেশের সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কেউই যেন বিজনেস বা ম্যান টু ম্যান কানেকশনে যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওটা বিবেচনায় নিয়ে যেন রাজনৈতিক পলিসিগুলো করা হয়। গত অর্থ বছরে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $10.56 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ $1.56 বিলিয়ন রপ্তানি ও $9 বিলিয়ন পণ্য আমদানি করেছে। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বাজেটে নারীদের জন্য বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে জেন্ডার সংবেদনশীল বাজেটিং এর গুরুত্ব তুলে ধরেন বক্তারা। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে নারীদের জন্য যতটুকু দেয়া হয় সেটুকুও বছর শেষে খরচ হয় না, খরচ হলেও তার মূল্যায়ন হয় না। তিনি বলেন, এসব মূল্যায়ন করার জন্য পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। অনুষ্ঠানে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, দেশের শ্রম বাজারে নারীর অংশগ্রহণ 41% বলা হলেও তা মূলত 19%। আসন্ন বাজেটে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি চান বক্তারা। স্থানীয় সরকার, দুর্নীতি ও নির্বাচনের বিষয়ে যে আলোচনা চলছে, এতে নারীদের বিষয়কেও মূল ধারায় সংযুক্ত করতে হবে। এটা শুধু নারীর বিষয় না, এটা বাংলাদেশের জাতীয় বিষয়। এটা যেমন উন্নয়নের বিষয়, ঠিক তেমনি ন্যায্যতারও বিষয়। কোরবানি ঈদ সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে চলছে প্রস্তুতি। এবারে ঈদে সংগ্রহ হতে পারে 1 কোটির বেশি পশুর চামড়া। লবণের দাম নিয়ন্ত্রণ এবং ঈদের সময়ে ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ট্যানারি মালিকরা। এবছর কোরবানির ঈদে প্রায় 1 কোটি 5 লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ট্যানারি মালিকরা। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ ও মজুদের ট্যানারিগুলোতে চলছে জোর প্রস্তুতি। চামড়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাঁচামাল লবণ। তবে গত 1 মাসে লবণের দাম কেজিতে বেড়েছে 4 টাকা। লবণের এই অস্বাভাবিক দাম বাড়া নিয়ন্ত্রণ এবং কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান মালিকরা। লবণের দাম গত 1 মাসে যেটা ছিল 700 টাকা 74 কেজি, সেটা এখন 1050 টাকা। আসলে চামড়া সংরক্ষণের জন্য লবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লবণের বিকল্প নেই। কন্টিনিউয়াসলি 24 ঘন্টাই আমাদের বিদ্যুৎ প্রবাহ সচল রাখতে হয়। সেখানে যদি বিদ্যুৎ প্রবাহে কোনোভাবে বাধা হয়, সেখানে আমাদের আসলে কোনো না কোনোভাবে লোকসানের সম্মুখীন হবে। এদিকে বিসিক বলছে, কোরবানির ঈদে চামড়া সংগ্রহে সহায়তা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন থেকে চামড়া শিল্প নগরীতে কাজ করবেন 50 জন স্বেচ্ছাসেবক। এই বছর আমাদের বাড়তি প্রস্তুতি হিসেবে আমরা 50 জন স্বেচ্ছাসেবক এখানে আমরা নিয়োগ করব এবং জেলা প্রশাসন এবং পুলিশ আমাদেরকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে এবং ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছে।
চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারেও বাড়তি চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনার সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য ইইউ এর পণ্য আমদানিতে 50% শুল্ক আরোপের সময়সীমা 9 জুলাই পর্যন্ত পেছালেন তিনি। রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনালাপের পর এসব কথা জানান ট্রাম্প। তিনি বলেন, উর্সুলার সাথে ভালো আলোচনা হয়েছে, শুল্ক নিয়ে দ্বন্দ্বের সমাধানে গুরুতর আলোচনা চান উর্সুলা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেন ট্রাম্প। গত মাসে ইউভুক্ত দেশগুলোর বেশিরভাগ পণ্যে 20% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। তবে পরে দেশগুলোর সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন আর শুল্ক কমিয়ে 10% নিয়ে আসেন। 8 জুলাই পর্যন্ত সেটি কার্যকর হওয়ার কথা ছিল, তবে গত শুক্রবার ইউর পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 170 টাকা 73 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে 143 টাকা 40 পয়সা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 44 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 32 টাকা 69 পয়সায়। অপরিবর্তিত আছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।